ঘন ঘন প্রস্রাব 6টা সিরিয়াস রোগের কারণে হতে পারে বা কিছু মাইনের কারণে হতে পারে। নাম্বার 1 হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস রোগীদের হয় ইনসুলিন কাজ করে না, না হয় ইনসুলিন তৈরি হয় না। ফলে কি হয়, আমাদের রক্তের যে গ্লুকোজ, সেই গ্লুকোজটা মাংসের মধ্যে ঢুকতে পারে না। তখন শরীর চিন্তা করে রক্ত থেকে গ্লুকোজ কিভাবে কমানো যায়। তখনও জোর করে প্রস্রাব করায় বা প্রস্রাবের অনুভূতি বাড়িয়ে দেয়। এই জন্য ডায়াবেটিস রোগীদের বারবার প্রস্রাবের বেগ আসে এবং তার সাথে সাথে বারবার পিপাসাও লাগে। নাম্বার 2 হচ্ছে ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এটা হলে কি হয়, আমাদের যে মূত্রথলি বা মূত্রথলি থেকে যে লাইনের মাধ্যমে বা নলের মাধ্যমে প্রস্রাবটা শরীরের বাইরে বের হয়, এই নলে বা ওই মূত্রথলিতে বা আরো ওপরের দিকে যেতে পারে। এখানে যদি ইনফেকশন হয়, এই ইউটিআই হয়, তো আমাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ফলে আমাদের যে লোয়ার অ্যাবডোমেন মানে যে তলপেটে ব্যথা হয় বা পেলভিকে ব্যথা হয়, এই ব্যথাটা আমাদের ওই যে প্রস্রাব আসলে যে অনুভব করি, ওই অনুভবের সাথে কনফিউজড হয়ে যায়। ফলে আমরা মনে করি যে আমরা প্রস্রাব আসতেছে। তখন তারপর গিয়ে প্রস্রাব করতে যাই। প্রস্রাব করতে গেলে দেখা যায় যে অল্প একটু প্রস্রাব হয়েছে, অথবা এরকম হতে পারে যে কয়েক ফোঁটা প্রস্রাব হওয়ার পরে আর প্রস্রাব নাই। তো ইউটিআই সম্পর্কে অনেকে জানতে চান, তো এই ব্যাপারে একটু বলে রাখি। ইউটিআই এর ভয় হচ্ছে বেশ কয়েকটা কারণ। এক হচ্ছে আমাদের যে প্রস্রাব পায়খানা রাস্তা, তার আশেপাশে প্রচুর ব্যাকটেরিয়ার বসবাস। কোনোভাবে যদি সেই ব্যাকটেরিয়া প্রস্রাবের রাস্তা হয়ে ওপরের দিকে চলে যায়, তখন সে গিয়ে ইনফেকশন করতে পারে। এটা হচ্ছে একটা কারণ। আরেকটা হচ্ছে আমরা যদি পানি না খাই বা আমাদের শরীরে যদি ডিহাইড্রেশন হয়, সেটা একটা রিস্ক ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের মধ্যে অনেকে আছে যে এই কাজটা করে, প্রস্রাব আসার পরেও অনেক সময় ধরে প্রস্রাবটা আটকে রাখে, টয়লেটে যায় না। তো এটা আরেকটা রিস্ক ফ্যাক্টর, যার কারণে হচ্ছে ইউটিআই হতে পারে। 3 নম্বর হচ্ছে যাদের কিডনিতে সমস্যা আছে বা কিডনি ভালো মতো কাজ করে না। কিডনির কাজ কি? আমাদের রক্তে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ তৈরি হয়। এটা অনেক কারণে হয়। আমরা যে খাবার দাবার খাই, সেগুলো থেকেও কিন্তু বর্জ্য পদার্থ তৈরি হয়। মাংসের যে প্রোটিন, সেগুলো থেকে সেই ইউরেমিক টক্সিন তৈরি হয়, ক্রিয়েটিন তৈরি হয়। তো এইগুলা আমাদের রক্তে থাকে। আমাদের রক্ত থেকে এগুলাকে পরিষ্কার করা হচ্ছে কিডনি। কিডনি যদি কোনো কারণে কাজ না করে, তাহলে আমাদের রক্তটা কিন্তু পরিষ্কার হচ্ছে না। এই রক্তে প্রতিনিয়ত বর্জ্য পদার্থ জমা হতে হতে একটা সময় বেশি হয়ে যাবে। তখন ব্রেন থেকে সিগন্যাল আসবে, কিরে আমাদের রক্ত পরিষ্কার হচ্ছে না কেন। তখন কিডনিকে সিগন্যাল দিবে যে পরিষ্কার করো, পরিষ্কার করো। তখন কিডনি বারবার প্রস্রাব করাইতে যাবে, যেন হচ্ছে এই ময়লা পরিষ্কার হয়ে যায়। কিন্তু যাদের কিডনিতে ডিসফাংশন আছে, তাদের এই কাজটা দ্রুত হবে না। ফলে তাদের ক্ষেত্রে বারবার প্রস্রাব আসতে পারে। 4 নম্বর হচ্ছে যদি কিডনিতে পাথর হয়। এই ব্যাপারটা একটু বোঝায় বল। আমাদের কিডনি আর মূত্রথলি, এই দুইটা কিন্তু এক জিনিস না। কিডনিতে প্রস্রাব তৈরি হয়, তৈরি হয়ে একটা নলের মাধ্যমে গিয়ে মূত্রথলিতে সে জমা থাকে। সেইখান থেকে পরবর্তীতে প্রস্রাবের সাথে বের হয়ে যায়, যখন একটা নির্দিষ্ট অ্যামাউন্টে প্রস্রাব জমা হয়ে যায়। কিডনি থেকে কিন্তু কন্টিনিউয়াসলি প্রস্রাব তৈরি হতে থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি ওই ব্যাগের মধ্যে ভরতে থাকে, যেটাকে আমরা ব্লাডার বা মূত্রথলি বলে থাকি। কিডনিতে যদি পাথর হয় এবং সেই পাথরটা ইউরিনারি ট্র্যাক্টে ধীরে ধীরে মূত্রথলির দিকে যেতে থাকে বা মূত্রথলি পর্যন্ত যায়, সেই ক্ষেত্রে হচ্ছে বারবার প্রস্রাবের অনুভূতি হবে এবং প্রস্রাব করার সময়ও ব্যথা অনুভব হবে। 5 নম্বর হচ্ছে যদি প্রোস্টেট বড় হয়ে যায়। প্রোস্টেটটা আমাদের ইউরেথ্রা বা মূত্রথলির পাশে অবস্থান করে। যখন সময়ের সাথে সাথে আসলে যাদের 45 বা 50-এর বেশি, তাদের ক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে প্রোস্টেট বড় হয়ে যায়। বয়সের সাথে সাথে আসলে প্রোস্টেট বড় হতেই থাকে। অনেকের ক্ষেত্রে এটা প্রবলেম হয়ে যায়, অনেকের ক্ষেত্রে এটা নর্মালি থাকে অনেক সময় পর্যন্ত। তো প্রোস্টেট যদি বেশি বড় হয়ে যায়, তখন গিয়ে সে মূত্রথলিতে চাপ দেয়। মূত্রথলিতে চাপ দিলে, মূত্রথলি যেমন আপনার এতটুকু একটা ব্যাগ, তাকে যদি চাপ দেওয়া হয়, অল্প পরিমাণ মূত্রের কারণে কিন্তু মনে হবে এটা ভরে গেছে। তখনই ওই ওই প্রস্রাবের অনুভূতি দিবে। তখন গিয়ে দেখা যাবে যে প্রস্রাব করতে যাচ্ছেন ঠিকই, হচ্ছে অল্প একটু। তো এটা একটা সিরিয়াস কন্ডিশন। এই ক্ষেত্রে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত।
6 নম্বর হচ্ছে হাইপার ক্যালসিয়ামা বা ক্যালসিয়ামের পরিমাণ আমাদের শরীরে যদি প্রয়োজনের চেয়ে বেশি হয়ে যায়, তো এটা আসলে বিভিন্ন কারণে হতে পারে। তার মধ্যে কমন কারণ হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কাজ যদি আমাদের শরীরে প্রয়োজনের চেয়ে বেশি হয়, মানে ওটা যদি ওভার অ্যাক্টিভ হয়ে যায়, মানে ওর এত দরকার নাই কাজ করার কিন্তু ও প্রচুর কাজ করছে, এরকমটা অনেকের মধ্যে হয়। তো এটার সাথে আপনার যদি প্রস্রাবটা হাইপার ক্যালসিয়ামের কারণে হয়, তার সাথে আপনার আরো দুইটা জিনিস থাকবে বা আরো কয়েকটা জিনিস থাকবে, মেইনলি হচ্ছে দুইটা। সেটা হচ্ছে আপনার মাংস বা হাড় দুর্বল অনুভব হবে এবং তার সাথে কোষ্ঠকাঠিন্য অনুভব হবে। এবং মাইনের কারণগুলো কি কি, আর যে সমস্ত কারণে আমাদের বারবার প্রস্রাব হতে পারে, বাট সেটা খুব বেশি চিন্তার বিষয় না, সেটা হচ্ছে নাম্বার হচ্ছে ডায়ুরেটিক ঔষধ। ডায়ুরেটিক ঔষধ মানে কিছু ঔষধ আছে যারা আপনার শরীর থেকে পানি বের করে দিতে চাইবে, ফলে ওগুলো খেলে ওগুলো এমনিতে আপনার বারবার প্রস্রাব হতে পারে। আর হতে পারে হচ্ছে যারা হচ্ছে সব অতিরিক্ত সফট ড্রিঙ্ক খাচ্ছেন, ওরাও কিছুটা ডায়ুরেটিক ওষুধের মতো কাজ করতে পারে। আর হচ্ছে যারা চা কফি বেশি খান, অতিরিক্ত বেশি খান, তাদের ক্ষেত্রেও বেশি হতে পারে। এরা সবাই আসলে ওই সময়ের জন্য কাজ করে, ওদেরকে খাওয়া বন্ধ করে দিলে আপনার ঘন ঘন প্রস্রাব বন্ধ হয়ে যাবে। এখন কথা হচ্ছে ঘন ঘন প্রস্রাব মানে কতবার। একজন মানুষ যদি সারাদিনে 1.5 থেকে 2 লিটার পানি খায়, তাহলে তার সারাদিনে 8 বারের বেশি প্রস্রাব হওয়ার কথা না। যদি হয়, সেটাকে আমরা বলতে পারি ঘন ঘন প্রস্রাব হচ্ছে। তার মানে হচ্ছে অতিরিক্ত প্রস্রাব হওয়া মানে যে আপনি সমস্যা, তা সেটা না। অতিরিক্ত প্রস্রাবের সাথে যদি আরো সমস্যা থাকে, যদি কোমরের সাইডে ব্যথা করে, জ্বর আসে, অতিরিক্ত ক্ষুধা লাগে বা পানি পিপাসা লাগে বা প্রস্রাবের সাথে রক্ত যায় বা প্রস্রাবের কালার অন্যরকম হয়, এই ধরনের বিষয়গুলো যদি থাকে এবং তার সাথে যদি তলপেটে ব্যথা থাকে, তাহলে আপনি ডাক্তারের কাছে যাবেন। ডাক্তার চিকিৎসা করলে আপনি ভালোই যান। এ হচ্ছে মূল ব্যাপার। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।